टेबल। सर, ओके। झिलिक, गुड इवनिंग सर। शुरू करो। গুড ইভিনিং স্যার। গুড। শুরু করছি হ্যাঁ হ্যাঁ, শুরু করো। শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকলকে জানাই সদার আমন্ত্রণ। আজকে আমাদের সাথে উপস্থিত আছে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের অন্যান্য সদস্য এবং সদস্যবৃন্দগণ। আজকের আলোচনার আলোচক হিসেবে আমরা পেয়েছি ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনিন্দ্য সরকার মহাশয়কে। মহাশয়কে জানাই অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আজকের আলোচনার বিষয়টি হলো সভারেন্টি অ্যান্ড দ্য স্টেট ইন পলিটিক্যাল থট অফ টমাস হবস। আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে মহাশয়কে অনুরোধ করব আজকের আলোচনাটি শুরু করার জন্য। স্যার, আপনার আলোচনাটা শুরু করুন। আহ ধন্যবাদ ঝিলিক। আহ, আমি প্রথমে উম, রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র তরফ থেকে আহ, প্রকাশ চক্রবর্তী এবং অরিজিৎ চক্রবর্তী ওনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। ওনারা আগেই আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তো আহ যাই হোক, কিছু ব্যক্তিগত কারণে আমি গত মাসে এটা ওনাদের সাথে করে উঠতে পারিনি। তো আহ যেটা আমাকে ওনারা অনুরোধ করেছিলেন যে টমাস হবস অবভিয়াসলি ওয়েস্টার্ন পলিটিক্যাল থট বা আমাদের পাশ্চাত্য যে আহ, রাষ্ট্রবিজ্ঞান, পাশ্চাত্য যে রাষ্ট্রচিন্তা, তার একজন অন্যতম পুরোধা। এবং আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বা গবেষক, আমরা সাধারণভাবে হবস এর চিন্তা, ম্যাকিয়াভেলি, হবস, লক, এদেরকে দিয়েই আমরা সাধারণভাবে আমাদের নিজেদের যে রাষ্ট্রবিজ্ঞানের যে পাঠের সূচনা সেটা আমরা করে থাকি। তো আজকে যে আমার যে আলোচনার বিষয়, অর্থাৎ সভারেনিটি অ্যান্ড স্টেট, সভারেনিটি মানে সার্বভৌমত্ব এবং রাষ্ট্র, টমাস হবসের সার্বভৌমত্ব এবং রাষ্ট্র বিষয়ক চিন্তা, এর মূল ধারা এবং উপলক্ষগুলি তুলে ধরাই হচ্ছে আজকে আমার আহ আলোচনার মূল বিষয়বস্তু। এবং সব শেষে আমি চেষ্টা করব যে হবসের বর্তমান সময় হবসের প্রাসঙ্গিকতা কি, সেই বিষয়ে একটুখানি আলোচনা করার। এখন প্রথমেই যে আমাদেরকে হবসের সম্বন্ধে শুরু করার আগে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যখনই আমরা কোনো পলিটিক্যাল থিওরিস্ট কে নিয়ে আলোচনা করি, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে কোন ঐতিহাসিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা তাদের লেখাগুলি লিখেছেন। কারণ সাধারণভাবে আমরা আহ বিশেষ করে ভারতবর্ষে যেভাবে আমরা পড়ে থাকি, যে আমরা টেক্সটগুলি বা টেক্সটের কিছু ফ্র্যাগমেন্টস আমরা পড়ে থাকি, যেগুলোকে ধরে নেওয়া হয় যে এগুলি হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। এখন স্বাভাবিকভাবেই আমাদের যে বিশ্ববিদ্যালয়ের বা কলেজের যে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারের মধ্যে হয়তো সময় নেই। আর যদি আমাদেরকে আটজন বা 10জন মূল থিওরিস্টের লেখা পড়তে হয়, তাহলে এটা সম্ভব নয় কারোর পক্ষে যে প্রত্যেকটি বই তারা বা খুব মন দিয়ে পড়বেন বা সেটাকে অনুধাবন করবেন, এটা সম্ভব না। কিন্তু আহ পরবর্তীকালে যখন আমরা আরেকটু আমাদের জ্ঞানটা ডেভেলপ করে বা আমরা নিজেরা যখন পিএইচডি রিসার্চ করি বা ইত্যাদি, তখন খুব স্বাভাবিকভাবে এটা আমাদের কাছে এই সুযোগটা বা এই পরিসরটা আরো বেড়ে যায়, যেখানে আমরা একজন থিঙ্কারকে নিয়ে, একজন চিন্তাবিদকে নিয়ে বা একজন থিওরিস্টকে নিয়ে আমরা আরো গভীরভাবে তার লেখা, তার চিন্তা ভাবনাকে আমরা অনুধাবন এবং বিশ্লেষণ করতে পারি। তো সেই দিক থেকে যদি আমরা আহ
দেখতে চাই, তাহলে আমরা দেখব যে প্রথমেই বুঝতে হবে যে কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে হবস তার লেখাগুলি লিখছেন। হবস যে সময়টিতে জন্মেছেন, খুব ইন্টারেস্টিং ভাবে এটা মনে রাখতে হবে যে হবস জন্মেছেন 1588, এবং সেই সময় একজন অ্যাভারেজ, ইংল্যান্ডের একজন অ্যাভারেজ সিটিজেনের লাইফ এক্সপেক্টেন্সি ছিল 33 বছর। এবং হবস তার জীবনটা প্রায় একজন দীর্ঘ জীবন তিনি যাপন করেছেন, এবং তিনি প্রায় 92 বছর বয়সে মারা যান। অর্থাৎ একজন সাধারণ, তার সময় একজন সাধারণ ব্যক্তির যে যতখানি বাঁচার কথা, তিনি তার প্রায় 3 গুণ বেঁচেছিলেন। এবং যে সময়টা তিনি বেঁচেছিলেন, যে সময়টা তিনি দেখেছেন ইংল্যান্ডে, সেই সময়টা অর্থাৎ প্রায় অলমোস্ট 17th সেঞ্চুরি, সপ্তদশ শতকের পুরো সময়টা একটা ইংল্যান্ডের একটা খুব ঐতিহাসিকভাবে খুব ইন্টারেস্টিং পিরিয়ড। কারণ আমরা জানি যে ইংল্যান্ডে সেই সময় সিভিল ওয়ার হয়, 1642 থেকে 1651 সাল পর্যন্ত সিভিল ওয়ারের সময়। এবং হবসের যে সবচেয়ে বিখ্যাত লেখা লেভিয়াথান, সেটি 1651 সালে পাবলিশড হয়। এবং কাজেই দীর্ঘ এই যে 9 বছরে যে রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা, এর মধ্যে দিয়ে যে যাওয়া যে সময়টা, সেই সময়টাকে হবস খুব কাছে থেকে দেখেছেন। এবং বলা হয় যে Leviathan was his response to this period of civil and political turmoil in England. তো কাজেই আহ, কোন কি কোন কোন মূল বিষয় লেভিয়াথানের উপপাদ্য? এখন প্রথমে এটা মাথায় রাখতে হবে যে হবসকে আমরা সাধারণত বলে থাকি যে এক ধরনের, তিনি হচ্ছে থিওরিস্ট অফ অ্যাবসলিউটিজম, বা এক ধরনের স্বৈরতান্ত্রিক চিন্তা ভাবনা তার আহ লেখার মধ্যে দিয়ে সাধারণভাবে আমরা ধরে নিই যে প্রতিভাত হয়। এখন এটা একটা সাধারণ ধারণা, যে কোনো চিন্তা বা যে কোনো থিওরিস্টের মধ্যেই তাকে একটা সাধারণভাবে তাকে ক্যারেক্টারাইজ করা হয়, কাউকে লিবারেল, কাউকে অন্য কিছু বলে। তো হবসকেও জেনারেলি অ্যাজ এ থিওরিস্ট অফ অ্যাবসলিউটিজম বলে প্রতিভা তাকে বলা হয়। কিন্তু আমি চেষ্টা করব যে তার লেখার মধ্যে যে কিছু কিছু এলিমেন্ট, বিভিন্ন কন্ট্রাডিক্টরি এলিমেন্টস গুলোকে তুলে ধরা, এবং তিনি মূল যে বিষয়গুলির মধ্যে দিয়ে একটা অন্য দিক নির্দেশ করার চেষ্টা করেছিলেন, সেগুলোকে তুলে ধরা। কাজেই প্রথমেই যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোন বিষয়টা হবসকে সবচেয়ে বেশি চিন্তিত করছে। তো এই যে সিভিল ওয়ারের সময়কার যে অস্থিরতা, অর্থাৎ একদিকে যে রয়্যালিস্ট ফোর্সেস, কিং চার্লস ওয়ান এর নেতৃত্বে যারা লড়ছেন, এবং আরেকদিকে অলিভার ক্রমওয়েল এবং পার্লামেন্টারিয়ানস এর যে যুদ্ধ, সেই সময় দাঁড়িয়ে হবস দেখছেন যে একটা আহ ইংল্যান্ডে আইনের অনুশাসন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এই গৃহযুদ্ধের সময়। কাজেই লেভিয়াথানের মূল বিষয় বা মূল উপপাদ্য হলো আইনের শাসনকে কিভাবে গ্রহণযোগ্যভাবে প্রতিষ্ঠা করা যায়, আইনের শাসনের মাধ্যমে কিভাবে আহ সার্বভৌম তার নিজ রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারে, এবং কিভাবে এই যে অ্যানার্কি, এই যে একটা নৈরাজ্য, সেই নৈরাজ্যের জায়গা থেকে একটি রাষ্ট্র বা একটি দেশ সেখান থেকে কিভাবে বেরিয়ে আসতে পারে। তো মূলত লেভিয়াথান, আমি লেভিয়াথানটা নিয়ে বিশেষভাবে আলোচনা করব কারণ এটি হবসের সবচেয়ে ওয়েল নোন ওয়ার্ক। তো মূলত এই বইটির মূল উপপাদ্য হচ্ছে যে আহ নাগরিক এবং রাষ্ট্র, তার মধ্যে সম্পর্ক কি হওয়া উচিত, এবং এই সেই সংক্রান্ত পলিটিক্যাল থিওরিটা কিভাবে আহ হবস তার লেখার মধ্যে ডেভেলপ করেন। হবস, কাজেই হবস যখন এই লেভিয়াথান লিখছেন, লেভিয়াথান টার্মটা অবভিয়াসলি এটা একটা, আমরা জানি যে এটা একটি বিবলিক্যাল টার্ম, এবং হবস এর লেখার মধ্যে বারে বারেই বাইবেলের বিভিন্ন গল্প বা বিভিন্ন জিনিসের কনটেক্সটের উল্লেখ রয়েছে, সেগুলি আমরা বলবো। তো লেভিয়াথান কে যদি সাধারণভাবে বর্ণনা করতে হয়, লেভিয়াথান মানে হচ্ছে রাষ্ট্রেরই আরেকটা নাম হচ্ছে লেভিয়াথান। এবং
হবসের লেখার মূল উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে এই লেভিয়াথানের জন্ম হয়, এবং এই রাষ্ট্রকে তিনি লেভিয়াথান নাম দিচ্ছেন। এই রাষ্ট্রের কি করে জন্ম হয় এবং এই রাষ্ট্র কিভাবে আস্তে আস্তে তার যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব নাগরিকের উপর তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে, সেটাই হচ্ছে মূল বিষয়। তো আহ সেটা যদি রাখতে হয় তাহলে দেখতে হবে যে হবসের যে লেখা, সেই লেখার মধ্যে তিনি কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়, হবস একাধারে কেবলমাত্র পলিটিক্যাল থিওরিস্ট নন, তিনি একাধারে গণিতকার, তিনি একাধারে পোয়েট। তিনি দেকার্তের সাথে যেরকম না ফিজিক্স নিয়ে আলোচনা করছেন, অঙ্ক নিয়ে আলোচনা করছেন, তিনি সেরকম কবিতা লিখছেন, তিনি সেরকম বিভিন্ন বিভিন্ন রকম বিষয়ে তিনি বক্তব্য রাখছেন। কাজে তিনি যাকে বলে পলিম্যাথিক ব্রিলিয়েন্স। তো হবসের মূল যেটা লক্ষ্য ছিল সেটা হচ্ছে যে, যেটাকে তিনি বলছেন ন্যাচারাল লজ, অর্থাৎ কিছু লজ, যেইগুলি কিছু আইন বা কিছু নীতি যেগুলিকে আমরা নেচারের মধ্যে দেখতে পাই, তিনি চাইছেন যে সেই ন্যাচারাল লজ গুলিকে রাস- রাজনীতি, সমাজনীতি এগুলির মধ্যেও প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা, এবং তার মাধ্যমে এক ধরনের রাষ্ট্রযন্ত্রের সৃষ্টি করা, যেটার মধ্যে একটা শান্তি বিরাজমান হবে। তো কাজেই প্রথম যেটা বলছেন যে রাষ্ট্রের যে সূচনা কোত্থেকে হচ্ছে, সূচনা হচ্ছে এখানে তিনি তার বিখ্যাত আইডিয়া নিয়ে আসছেন, আহ স্টেট অফ নেচার। তো স্টেট অফ নেচারটা আসলে, স্টেট অফ নেচারটা হচ্ছে যে তিনি বলতে চাইছেন যে যে কোনো পরিস্থিতি যেখানে আইনের অনুশাসন অনুপস্থিত, যেখানে কোনো আইনের অনুশাসন নেই, সেটাই হচ্ছে স্টেট অফ নেচার। এখন তার মানে এই নয় যে কেবলমাত্র আপনি জঙ্গলে তো কোনো আইন নেই, তো তার মানে যে জঙ্গলই কেবলমাত্র স্টেট অফ নেচার, সেটা কিন্তু না। আপনি একটা সাধারণ বিষয় কল্পনা করুন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তাতে কোনো ট্রাফিক লাইট নেই, তো আপনি সম্পূর্ণভাবে স্বাধীন। এই স্টেট অফ নেচারে আপনার সম্পূর্ণ স্বাধীনতা আছে, আপনি যেভাবে ইচ্ছে চলতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। তো আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, সেখানে কোনো ট্রাফিক লাইট নেই, ট্রাফিক আইন নেই, আপনি গাড়ি 120-তে চালাচ্ছেন। তো সেই রাস্তায় আপনার যেরকম 120 কিলোমিটারে প্রতি ঘন্টায় চালানোর অধিকার আছে, আমারও 120 কিলোমিটার, 140 কিলোমিটার চালানোর অধিকার আছে, কারণ সেখানে কোনো আইন নেই, সেখানে কোনো ট্রাফিক লাইট নেই। তো কাজেই আপনি চালাচ্ছেন, আমিও চালাচ্ছি, একটা চৌমাথার মোড়ে এসে দুজনের ধাক্কা হলো, হয় আপনি মারা গেলেন বা আমি মারা গেলাম, বা আমরা দুজনেই মারা গেলাম। অর্থাৎ যদি অপরিমিত, হবস বলতে চাইছেন যে যদি অপরিমিত স্বাধীনতা থাকে, ব্যক্তি স্বাধীনতা থাকে, তাহলে কিন্তু সেটা সমাজ বা রাষ্ট্রের পক্ষে সেটা একদম ক্ষতিকারক। ইনফ্যাক্ট সেখানে যে 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 কোনো যে পরিস্থিতিতে একজন ব্যক্তি অপরিমিত স্বাধীনতা এনজয় করেন, সেটা সেখানে কোনো রাষ্ট্র বা সমাজে কোনো ভিত্তিই থাকে না। তো কাজেই তিনি বলতে চাইছেন যে এই যে স্টেট অফ নেচার, যেখানে সেখানে কেবলমাত্র ব্যক্তি মানুষরা রয়েছেন, সেখানে কোনো রাষ্ট্র নেই। তো কাজেই তিনি আজকে বর্তমান যে প্রজাতান্ত্রিক গণতন্ত্রের নাগরিক হিসেবে আমাদের যে ধারণা, যে দ্য স্টেট ইজ বেসিক্যালি আ বডি অফ দ্য পিপল, এই ধারণাটাকে হবস সম্পূর্ণভাবে খণ্ডন করে দিচ্ছেন। তিনি বলছেন যে স্টেট ইজ নেভার আ বডি অফ দ্য পিপল। কারণ প্রথমত এই স্টার্টিং যে জায়গাটা, যে বডি অফ দ্য পিপল, অর্থাৎ উই দ্য পিপল অফ ইন্ডিয়া বলে আমরা যে স্টার্ট করছি আমাদের সংবিধানের প্রিয়াম্বল, সূচনাটা, সেই উই দ্য পিপলটাই হবসের ধারণায় এক্সিস্ট করে না। কেন না, আহ তিনি বলছেন যে যে বেসিক্যালি তিনি বলতে চাইছেন যে আহ কেন এটা করে না, কারণ প্রথমত সেখানে আইনের অনুশাসন নেই। দ্বিতীয় কথা হচ্ছে
যে আমরা ব্যক্তি হিসেবে আমাদের প্রত্যেকেরই কিছু নিজস্ব ধারণা, নিজস্ব আশা আকাঙ্ক্ষা, আমাদের কিছু প্রাইড, এই বিষয়গুলি আছে। তো আমরা প্রত্যেকে এগুলির দ্বারা প্রাইড, জেলাসি, আমাদের মধ্যে নিজেদের মধ্যে অহমিকা বোধ, আমাদের নিজেদের মধ্যে গর্ব, স্পর্ধা, এগুলির দ্বারা আমরা চালিত হই সাধারণ মানুষ হিসেবে। এবং এই যেহেতু আমরা এই জিনিসগুলোকে দ্বারা বেশি আবেগতাড়িত হয়ে পড়ি, সেই জন্য আমরা অনেকার্থেই কিন্তু যে ধরনের পদক্ষেপ আমরা নিই, সেই পদক্ষেপগুলি কেবলমাত্র আমাদের নিজেদের জন্য ক্ষতিকর তাই নয়, সেগুলি আমাদের যারা আশেপাশে যারা আছেন তাদের জন্যও ক্ষতিকর। তো এখন এই, এবং হবসের লেখায় বারবার তিনি কিন্তু এই অনার এবং প্রাইড, এই দুটি টার্ম কিন্তু তিনি বারবার কিন্তু তিনি ইউজ করছেন। এবং অনার এবং প্রাইড, এটা মাথায় রাখতে হবে যে হবস কিন্তু কেবলমাত্র ব্যক্তি মানুষের অনার এবং ব্যক্তি মানুষের প্রাইডের কথা বলছেন। বর্তমানে আমরা যে অনার বা প্রাইড যেটা বুঝি, সেই অনার, সেই কনটেক্সটে বা সেই প্রসঙ্গে অনার এবং প্রাইড কিন্তু তিনি ইউজ করছেন না। বর্তমান ভারতবর্ষে যদি আমরা ধরুন যদি অনারের কথা আমরা দেখতে যাই, তো তাহলে বলবো যে আমরা জানি যে ভারতবর্ষে অনার কিলিং বলে, অনার কিলিং কিছু কিছু প্রদেশে অনার কিলিং এর প্রচলন আছে। যেটা হচ্ছে যে কোনো ধরুন যদি জাতি বা বহির্ভূত কেউ বিবাহ করেন, তো তাহলে অনেক সময় দেখি যে তাদেরকে হত্যা করা হয়, তাদের আত্মীয় পরিজনরাই তাদেরকে হত্যা করে। কেননা এখানে বলা হয় যে তারা, এই যে দুজন ব্যক্তি যারা নিজেদের স্বাধীন সত্তায় যারা একে অপরকে পছন্দ করে বিয়ে করেছেন, বলা হয় যে না না এটা তো তারা নিজেদের আহ, যার যার নিজের উচ্চ জাতি হলে তারা নিজের জাতিকে তারা অপমান করেছেন, কাজেই তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো সামাজিক ভাবে। তো হবস কিন্তু এই ধরনের সেটা মানে গ্রুপ অনারের কথা বলছেন না। হবস বলছেন যে ব্যক্তি মানুষের, এবং এই ব্যক্তি মানুষের মধ্যে যদি থাকে, তো তাহলে যদি অনার থাকে তাহলে কি হবে, তাহলে স্বাভাবিকভাবে আপনি নিজেকে আরেকজনের সাথে সমান ভাববেন, সেও আপনাকে আপনার সাথে সমান ভাববে। তো স্বাভাবিকভাবেই আপনারা চাইবেন যে, যে আহ, আহ, সমাজে যে রিসোর্সেস গুলি আছে, সেই স্কেয়ার্স যে রিসোর্স গুলি আছে, সেই রিসোর্স গুলিকে কুক্ষিগত করতে। অর্থাৎ আমার কাছে যদি 2 ফসলা জমি থাকে, আপনার কাছে যদি 3 ফসলা জমি থাকে, তো আমি খুব স্বাভাবিকভাবেই চাইবো আমার জোর খাটিয়ে আপনার থেকে সেই 3 ফসলি জমিটি কেড়ে নিতে। তো এখন এটা যদি, এখানে যদি আইনের অনুশাসন না থাকে, এখানে যদি কোনো রকম জমির দলিল, কোনো রকম জমি সংক্রান্ত আইন ইত্যাদি যদি না থাকে, তাহলে স্বাভাবিকভাবে যার গায়ে জোর বেশি বা যার সামাজিকভাবে প্রতিপত্তি বেশি, সে অপরের জমি জোর করে দখল করে নেবে, এটাই হবে। তো এই যে ফাইট ফর স্কেয়ার্স রিসোর্সেস, এটাই কিন্তু স্টেট অফ নেচারের কিন্তু মূল লক্ষ্য, এটাই কিন্তু মূল ব্যাপার। এবং হবসের বিখ্যাত যে মূল্যায়ন স্টেট অফ নেচারের ব্যাপারে, যে লাইফ উইল বি সলিটারি, ন্যাস্টি, ব্রুটিশ অ্যান্ড শর্ট ইন স্টেট অফ নেচার। অর্থাৎ আপনার জীবনের কোনো নিরাপত্তা বা নিশ্চয়তা কিন্তু এই ধরনের কোনো আইনের অনুশাসনের উপর অনুপস্থিতিতে আপনার জীবনের বা আপনার নিরাপত্তার কোনো রকম কোনো নিশ্চয়তা থাকে না। তো কাজেই যেখানে জীবনেরই কোনো নিশ্চয়তা নেই, যেখানে নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই, সেখানে কোনো রকম কোনো সামাজিক সমষ্টি তৈরি হবে কি করে? কারণ কেউ তো কাউকে বিশ্বাসই করে না, প্রত্যেকে চাইছে প্রত্যেকের জিনিসটা দখল করে নিতে, বা প্রত্যেকে চাইছে আর একজনকে ওপরে জোর খাটিয়ে যা হোক করে তার জিনিস, তার যে সম্পত্তি আছে সেটাই অধিকার করে নিতে। তো কাজেই এই যে হবস যে সময়টা লিখছেন, এই অস্থির সময়, সেখানে তিনি দেখছেন যে এই আইনের অনুশাসন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। দুই দুই পক্ষ, দুই যুযুধান পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধে তারা আহ, আহ, তারা যুদ্ধে রয়েছেন। এবং স্বাভাবিকভাবে সেখানে একটা আহ সামাজিক অস্থিরতার সেখানে একটা জন্ম হয়েছে। তো কাজেই
তিনি বলছেন যে এই স্টেট অফ নেচারে কোনো সমাজ বলে কোনো জিনিসকে আমরা পরিলক্ষণ করতে পারি না। এই স্টেট অফ নেচারে রয়েছে কেবলমাত্র কিছু ব্যক্তিকেন্দ্রিক স্বার্থকেন্দ্রিক কিছু ইন্ডিভিজুয়ালস। তো কাজেই স্বাভাবিকভাবেই সেটার ফলে কি হয়েছে, সেটার ফলে আসছে হচ্ছে, হবস বলছেন যে সেখানে একটা আসছে যুদ্ধ। এবং কেন যুদ্ধ হচ্ছে সেটাও আমি বললাম, যে কারণ সমাজে আপনি যা চাইবেন সেটা আপনি পেতে পারেন না, কারণ সমাজে রিসোর্সেস আর স্কের্স। তো স্কেয়ার্স রিসোর্সের জন্য যদি সেটা যদি আপনাকে কুক্ষিগত করতে হয়, সেটা যদি এবং সেটার জন্য যদি কোনো রকম কোনো নির্দিষ্ট সুনির্দিষ্ট কোনো অনুশাসন বা কোনো 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 ধরনের কোনো গাইড বুক যদি না থাকে। আজকে ধরুন যদি চাকরির আহ, আমরা সবাই চাকরি প্রত্যাশী আজকে, কিন্তু চাকরি তো অপরিমিত চাকরি নেই। চাকরির সংখ্যা হচ্ছে সীমিত। তো এখন আপনারা যদি চাকরি চান, সবাই যদি চাকরি চায়, আমরা ইন্টারভিউ প্রসেসের থ্রু দিয়েই আমাদেরকে আসতে হবে। আর তা না হলে আমাদেরকে রোমান সময়ে ফিরে যেতে হবে, গ্ল্যাডিয়েটরের মতো একটা এরিনাতে নেমে সবাইকে সবার সাথে যুদ্ধ করতে হবে হবসের মতে। এবং যুদ্ধ শেষে যিনি দাঁড়িয়ে থাকবেন তিনি চাকরি পাবেন। তো কাজেই আমরা তো সেই সাম্রাজ্যের সময় ফিরে যেতে পারি না। আমরা আমরা স্বাভাবিকভাবেই আমরা চাইবো যে হ্যাঁ, একটা শান্তিপূর্ণ উপায়, যিনি যোগ্যতম ব্যক্তি, ইন্টারভিউ বোর্ড যাকে মনে করবেন যে তিনি যোগ্যতম, তিনি চাকরিটা পাবেন, যাতে অন্তত আমাদের প্রাণহানিটা না হয়। তো এখন আহ কাজেই যখন আহ এই যুদ্ধ পরিস্থিতিতে যখন যে কোনো সময় ব্যক্তির মৃত্যু ঘটতে পারে, তখন আমাদেরকে তার বিরুদ্ধে কিছু পদক্ষেপ নিতে হবে। তো সেই পদক্ষেপগুলি কি? তো প্রথম যে পদক্ষেপটা সেটা হচ্ছে যে আমাকে কথা বলতে হবে আমার প্রতিবেশীর সঙ্গে। এবং হবস বলছেন যে নেভার স্টপ টকিং। তো অর্থাৎ প্রত্যেক ব্যক্তির সঙ্গে আলোচনার মাধ্যমে একটা এগ্রিমেন্টের জায়গাতে আসতে হবে, যেটাকে হবস টার্ম দিচ্ছেন, সেই টার্মটা ইউজ করছেন কভেন্যান্ট। টু সাইন আ কভেন্যান্ট। কভেন্যান্ট মানে হচ্ছে সাধারণ ভাষায়, বাংলা ভাষায় আমরা বলতে পারি চুক্তি। তো এই যে এই চুক্তিটি আসলে কি? তো এই যে চুক্তিটি, হবসের এই বর্ণিত এই চুক্তিটি, এটা পিকুলিয়ার একটা ধারণা। এবং আমাদের যে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির যে ধারণা, সেই ধারণার বলা যেতে পারে এটা একটা সম্পূর্ণ উল্টো ধারণা। অর্থাৎ আমরা একে অপরের সাথে চুক্তি করে আমাদের অধিকারগুলি, সম্পূর্ণ অধিকারগুলি আমরা একজনের হাতে তুলে দিচ্ছি। সেই ব্যক্তিকেই হবস বলছেন সার্বভৌম। তাকেই টার্ম দেওয়া হচ্ছে লেভিয়াথান। অর্থাৎ বর্তমানে যে আমাদের যে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, সেই রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির মূল ভিত্তিটি কি? না, আমরা ভোট দিয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে আমরা পার্লামেন্ট বা বিধানসভাতে, আমরা সংসদ বা বিধানসভাতে আমরা পাঠাচ্ছি। এবং তিনি তার যে কনস্টিটুয়েন্সি আছে, সেই কনস্টিটুয়েন্সির মূল যে আহ নিডগুলি, মূল যে দাবিগুলি, সেই দাবিগুলো তিনি তুলে ধরবেন এবং সেই দাবিগুলি তিনি নিরসন করার চেষ্টা করবেন। হবস কিন্তু কথা বলছেন না। হবস বলছেন এই যে সার্বভৌম, এই সার্বভৌমকে তিনি কিন্তু একজন কৃত্রিম ব্যক্তি হিসেবে তিনি অভিহিত করছেন। আর্টিফিশিয়াল পার্সন। আর্টিফিশিয়াল পার্সনটা কেন বলছেন? না, আর্টিফিশিয়াল পার্সন মানে আমরা যখন ভোট দিচ্ছি তার মানে এই নয় যে আপনি কিন্তু আমরা সবাই একই দলকে গিয়ে ভোট দিচ্ছি বা একই ব্যক্তিকে ভোট দিচ্ছি। আমরা একটা কম্পিটিটিভ ডেমোক্রেসিতে বাস করি, যেখানে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। এক ভোটেও ফয়সালা হতে পারে। কিন্তু হবস বলছেন যে তার যে সার্বভৌমের ধারণা, তার যে লেভায়াথানের ধারণা, তাতে তিনি বলছেন যে প্রত্যেক ব্যক্তি তার যে নিজস্ব জাজমেন্ট, নিজস্ব যে আহ আহ অধিকার, সেই অধিকারগুলিকে তিনি সম্পূর্ণভাবে তুলে দিচ্ছেন
এই সার্বভৌমের হাতে। অর্থাৎ আমার নিরাপত্তা সুনিশ্চিত করতে, আমার নিরাপত্তার বিনিময়ে আমি আমার স্বাধীন যে ব্যক্তিসত্তা আছে, আমি আমার স্বাধীন যে চিন্তা ভাবনা আছে, সেইগুলিকে সম্পূর্ণভাবে আমি পরিত্যাজ্য করছি। কেননা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লেভিয়াথান দ্বারা দেওয়া আমাকে যে বেঁচে থাকার নিশ্চয়তা। এই হবসের ধারণাতে সিকিউরিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। তাই এই যে কভেন্যান্ট বা এই যে চুক্তির কথা তিনি বলছেন, কেন বলছেন, কেন তিনি বলছেন যে মানুষকে ইভেন তার যে নিজস্ব যে অধিকার, ব্যক্তি অধিকার, ব্যক্তি চেতনার অধিকার গুলিও তুলে দিতে হবে, কেন তিনি বলছেন? কেন? এর পেছনেও তাহলে খুঁজে দেখতে হবে যে ঐতিহাসিক কারণটি। কারণ মূলত, কারণ ইংলিশ সিভিল ওয়ার, ইংল্যান্ডের গৃহযুদ্ধের পেছনে একটা মূল কারণ ছিল হচ্ছে যে অ্যাংলিকান চার্চ, যার মাথায় শীর্ষে ছিলেন হচ্ছে কিং চার্লস ওয়ান, এবং তার সাথে ইংল্যান্ডে সেই সময় ষোড়শ শতকে যে তৈরি হচ্ছিল যে বিভিন্ন যে র্যাডিক্যাল পিউরিটান সেক্টস গুলি, কোয়েকার্স এবং আদার্স, যারা এই অ্যাংলিকান চার্চকে যারা চ্যালেঞ্জ করছিল। কাজে হবসের ধারণাতে তিনি বলছেন বারবারই, তিনি দুটি প্রতিষ্ঠানকে বিশেষভাবে উল্লেখ করছেন। একটি হচ্ছে চার্চ, আর একটি হচ্ছে ইউনিভার্সিটি। চার্চের কথা আমি আগেই বললাম যে চার্চের মাধ্যমে কিন্তু সেখানে ইংল্যান্ডে আমরা দেখছি যে অ্যাংলিকান চার্চ এবং নতুন যে র্যাডিক্যাল পিউরিটান সেক্টগুলি উঠে আসছে, কোয়েকার্স এবং আদার্স, ডিগার্স, লেভেলার্স এটসেট্রা, এদের সাথে কিন্তু এই দুই গোষ্ঠীর মধ্যে একটা বিরোধ দেখা যাচ্ছে। যে অর্থাৎ ঈশ্বরের কাছে পৌঁছাতে গেলে বা ফ্রিডম অফ কনসিয়েন্সে পৌঁছাতে গেলে আমাদেরকে কি মানে মানে কোন পথটাই সর্বশ্রেষ্ঠ পথ। এবং হবস কিন্তু এই যে ফ্রিডম অফ কনসিয়েন্স, অর্থাৎ মানুষের চিন্তা ভাবনা যে আহ স্বাধীনতা, যেটা ধরুন আমাদের ভারতীয় সংবিধানেও যেটা আমাদের আর্টিকেল 19-এর অন্তর্গত, হবস কিন্তু এটার বিষয়ে অত্যন্ত সন্দিহান। সেই কারণে তিনি ইউনিভার্সিটি সম্পর্কেও তিনি একটুখানি সন্দিহান, কারণ ইউনিভার্সিটিতে সেই সময় ক্লাসিক্স পড়ানো হতো। ক্লাসিক্স মানে কি? ক্লাসিক্স মানে ধরুন অ্যারিস্টটলের ধারণা, এবং অ্যারিস্টটলের ধারণা থেকেই ইংল্যান্ডে ধরে নেওয়া হয়, অ্যারিস্টটলের পলিটিক্স বইটি পড়ানোর ফলেই কিন্তু সেখান থেকে ইংল্যান্ডে যে আহ রিপাবলিকান চিন্তা ভাবনা, প্রজাতান্ত্রিক চিন্তা ভাবনার সূত্রপাত। তো কাজে হব সারা জীবন চেষ্টা করে গেছেন বা বলে গেছেন যে হ্যাঁ, অ্যারিস্টটলের পলিটিক্স এর বইটি পরিবর্তন করে ইংল্যান্ডের ইউনিভার্সিটিতে যেন তার লেভিয়াথান বইটি পড়ানো হয়। তো হবস কিন্তু আদতপক্ষে তাকে ধরে নেওয়া হয় যে তিনি রয়্যালিস্ট ছিলেন, তিনি কিং চার্লস ওয়ানের ফেভারেই তিনি ছিলেন। কিন্তু আহ, লেভিয়াথানে আমরা অন্তত সেইভাবে তার কোনো উল্লেখ দেখি না, কারণ যদিও তিনি এক ধরনের স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার কথা বলছেন, কিন্তু নট নেসেসারিলি যে সেটা এক ধরনের রাজা কেন্দ্রিক স্বৈরতান্ত্রিক। ঠিক আছে, তিনি স্বৈরতান্ত্রিক চিন্তা ভাবনার অবতারণা করছেন, এটা ঘটনা, কিন্তু তার মানে এই নয় যে তিনি বলছেন যে সেই স্বৈরতান্ত্রিক শাসনটা কেবলমাত্র রাজার থ্রু দিয়েই, রাজার মাধ্যমে সেটা আহ, সৃষ্ট হতে পারে। তো এইটা মাথায় রেখে আমাদেরকে মানতে হবে যে তিনি বলছেন যে না না, এই এই যে জায়গাগুলি আছে, যে জায়গাগুলিতে আমাদেরকে আহ সামাজিক আহ সামাজিক কম্প্যাক্টের ওপরে গিয়ে, সোশ্যাল কম্প্যাক্টের ওপরে গিয়ে আহ ব্যক্তি চেতনার কথা বলা হচ্ছে, ব্যক্তি সত্তার কথা বলা হচ্ছে, যা বিভিন্ন র্যাডিক্যাল সেক্টরা এই কথা বলছে, বা ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীরা এই কথাগুলি বলছে পড়ে, এটা ঠিক না। তো সাধারণভাবে তিনি এটার বিরোধী ছিলেন। তিনি বলতে চাইছেন এটার ফলে হচ্ছে যে একটা সমাজ, একটা অসন্তোষের সৃষ্টি হয়। কারণ প্রত্যেকে তার ব্যক্তি স্বার্থটাকে আগে রাখতে চায়, সে তার আহ মুক্ত চিন্তার কথা বলে, বা এবং তার ফলে কি হয় যে সবাই যদি মুক্ত চিন্তা করতে শুরু করে, তাহলে তো আর সমাজ বলে কোনো কিছু থাকবেই না। এটা হচ্ছে হবসের মত। এখন আমরা 21st সেঞ্চুরিতে, একবিংশ শতাব্দীতে অবশ্যই এটা আমাদের কাছে, এটা একটা শুনে আমাদের কাছে খুবই
মানে আমরা এটার সাথে এগ্রি নাই করতে পারি, একমত না হব না আমরা কেউই। কিন্তু হবস এই সময় দাঁড়িয়ে তিনি যে সময় লিখছেন, এটা আহ, খুব একটা অযৌক্তিক বলে আমার মনে হয় না। তিনি তিনি যেটা লিখছেন। তো আহ, তো কাজেই আহ, এই যে লেভাথান এবং মানুষ যে তাদের ব্যক্তিগত অধিকারগুলিকে তার হাতে তুলে দিচ্ছে, তো এটাকে হবস বলছেন যে এটা হচ্ছে এক ধরনের আর্টিফিশিয়াল পার্সন। অর্থাৎ আহ, এটা এক ধরনের আপনি ধরে নিতে পারেন বর্তমান যে একটা কোনো কোম্পানি আছে, সেই কোম্পানি ধরুন রিসেন্টলি আমরা দেখেছি যে পরাগ আগরওয়াল তিনি টুইটারের সিইও হয়েছেন, জ্যাক ডরসি তিনি টুইটারের সিইও পোস্টই ছেড়ে দিয়েছেন। তো এখন আমাদের কাছে এটা ইম্পর্টেন্ট নয় যে কে সিইও, জ্যাক ডরসি না পরাগ আগরওয়াল। আমাদের কাছে এটাই গুরুত্বপূর্ণ যে টুইটার একটি প্রতিষ্ঠান হিসেবে বা ফেসবুক একটি অর্গানাইজেশন হিসেবে কি কি তারা কিভাবে নিজেদেরকে পরিচালনা করছে এবং তাদের কি কি নীতি তারা গ্রহণ করছে, ইত্যাদি ইত্যাদি। তো আপনি বর্তমান টার্মিনোলজিতে এই একজন লেভাথানকে এই ধরনের একজন সিইও হিসেবে ভাবতে পারেন। এবং খুব ইন্টারেস্টিংলি 18th সেঞ্চুরিতে কিং লুই 14 নিজেকে বলছেন আই অ্যাম দ্য স্টেট। অর্থাৎ তিনি নিজেকেই নিজে লেভিয়াথান আখ্যা দিচ্ছেন। ইভেন ভারতবর্ষেও আমরা দেখেছি যে ইন্দিরা গান্ধীর ক্ষমতার একদম যখন শীর্ষে আছেন, তখন তার কিছু ট্রাস্টেড অ্যাডভাইজার তারা এই স্লোগানটা কয়েন করেছিলেন যে ইন্ডিয়া ইজ ইন্দিরা, ইন্দিরা ইজ ইন্ডিয়া। তো এর মাধ্যমে কিন্তু তাদেরকে, অর্থাৎ বর্তমান গণতন্ত্রেও কিন্তু এই প্রচলনটা আছে, যেখানে একদম মানে নেতা বা নেত্রীকে বা রাজাকে একদম সম্পূর্ণভাবে সার্বভৌম বা রাষ্ট্রের সাথে সমার্থক হিসেবে ধরা হয়। তো এখন স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠতে পারে যে আপনি তো আপনার সমস্ত ব্যক্তিগত অধিকারকে নিরাপত্তার স্বার্থে তুলে দিয়েছেন তার হাতে। তো এখন রাষ্ট্র এমন কিছু একটা চাইছে যেটা আপনি চাইছেন না। তো সেক্ষেত্রে আপনার কি করণীয়? তো আহ স্বাভাবিক, তো আপনি কিভাবে সেটা সেটা তাহলে আপনি সেক্ষেত্রে আপনি তাহলে কি করবেন? তো এখন আহ উম, এই প্রশ্নটার উত্তরটা একটু ট্রিকি। এটা একটা খুব ট্রিকি উত্তর। কারণ হবসের ধারণা অনুযায়ী আপনি আপনার যাবতীয় অধিকার সার্বভৌমের হাতে তুলে দিয়েছেন। কাজেই প্র্যাকটিক্যালি স্পিকিং আপনার কোনো অধিকার নেই, আপনি সার্বভৌমের ও সার্বভৌমের ইউ আর দ্য কমান্ড অফ দ্য সভারেন। অ্যান্ড হবসের বক্তব্য হচ্ছে, হবসের আরেকটি ফেমাস কোটেশন, দ্য কমান্ড অফ দ্য সভারেন ইজ দ্য ল। অর্থাৎ সার্বভৌমের যা নির্দেশ সেটাই আইন। এখন এর কি তাহলে কোনো এক্সেপশন নেই? হ্যাঁ আছে, এক্সেপশন আছে। মূলত দুটি এক্সেপশন আছে। এক হচ্ছে, আপনি যখন এই স্টেট অফ নেচার থেকে যখন আপনি একটি আহ রাষ্ট্রের অন্তর্গত হচ্ছেন, তখন আপনি এই কভেন্যান্ট বা এই চুক্তি, এই সামাজিক চুক্তির মাধ্যমে, এটা কোনো লিখিত চুক্তি না, এটা একটা সামাজিক চুক্তি, এটা একটা আন্ডারস্ট্যান্ডিং। তো এর মাধ্যমেই আপনি সমাজের বা রাষ্ট্রের অন্তর্গত হচ্ছেন, যে সার্বভৌম আপনার নিরাপত্তাটি সুনিশ্চিত করবেন। তো এখন আপনার নিরাপত্তা যদি সুনিশ্চিত না থাকে, তাহলে কিন্তু আপনি সেই সার্বভৌমের প্রতি প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই। অর্থাৎ তার মানে এই নয় যে আপনি রাষ্ট্রের অন্তর্গত মানে হচ্ছে যে সার্বভৌম যখন ইচ্ছা আপনাকে হত্যা করতে পারে। তো তাহলে তো রাষ্ট্রের অন্তর্গত হওয়ার কোনো মানেই হয় না, তাই না? তো ভারতীয় সংবিধানে যেরকম আর্টিকেল 21 আপনাকে দেওয়া আছে যে আপনার nobody shall be deprived of life and liberty without a due process of law। তো কাজেই হবস তার লেভিয়াথানে এরকম কিছু কিছু কন্ডিশন দিয়েছেন, যে যে জায়গাগুলিতে যে যে জায়গাগুলিতে তিনি ব্যক্তিকে
বিশেষ কিছু কিছু অধিকার দিয়েছেন। এবং এই জায়গাটা আমি মনে করি যে হবসের এই জায়গাটি আন্ডার, মানে অতখানি আন্ডার স্টাডিড, এবং আমরা এই জায়গাটির উপরে, এই অধিকার প্রদানের জায়গাটিতে আমরা ততখানি আমরা ফোকাস করি না। যেরকম তিনি এক জায়গায় বলছেন, লেবেসন এক জায়গায় বলছেন যে যেটা আমেরিকার সংবিধানে ফিফথ অ্যামেন্ডমেন্টে রয়েছে, বিল অফ রাইটসে, যে প্রোটেকশন এগেনস্ট সেলফ ইনক্রিমিনেশন, অর্থাৎ আপনি নীরব থাকতে পারেন, আপনাকে বাধ্য করানো যাবে না কোনোভাবে, চাপ দিয়ে বা শারীরিক নির্যাতনের ভয় দেখিয়ে, যে আপনি নিজেকে দোষী বলে স্বীকার করবেন। আপনি, আপনার নীরব থাকার অধিকার আছে। দ্বিতীয় কথা, হবস বলছেন যে কারোর মা বাবা বা কারোর পার্টনারকে দিয়ে জোর করে তার সন্তানের বিরুদ্ধে বা তার স্বামী বা তার স্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ানো যাবে না। এটাও বলছেন যে আহ আইনের প্রতিকার পাওয়ার অধিকার সমাজের প্রতিটি স্তরে রয়েছে। যেটা একটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য, বিশেষ করে হবস যে সময় লিখছেন, 17th সেঞ্চুরিতে, ষোড়শ শতাব্দীতে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি, যে কারণে হবসকে বর্তমান যারা থিওরিস্ট যারা আছেন তারা বলেন যে ফোরবিয়ারের অফ লিবারেলিজম, হবস এন্ড লিবারেলিজম, তাতে তিনি বলছেন যে মানুষের কিছু অধিকার, ব্যক্তিগত অধিকার রয়েছে, এবং there is a debate between the rights and duties in Hobbesian thought। এবং হবস বলছেন যে যেখানে দায়িত্ব এবং আহ, অধিকার এর মধ্যে যদি একটি ডিবেট হয়, এর মধ্যে যদি একটি আলোচনা হয়, তাহলে মানুষের কিছু মৌলিক অধিকার আছে। সেই মৌলিক অধিকারগুলি, যেরকম বেঁচে থাকার অধিকার, এই বেঁচে থাকার অধিকার কিন্তু কারোর থেকে অন্যায্যভাবে কেড়ে নেওয়া যায় না। এবং এইটি কিন্তু পরবর্তীকালে লিবারেল থট এর একটা একটা সূচনার দিক, এটা মাথায় রাখতে হবে। তো আহ কাজেই এই যে আহ লেভিয়াথান, এই যে রাষ্ট্র, এই যে রাষ্ট্রের সূচনা হলো, তো তো এখন প্রশ্ন উঠবে যে এই যে এই যে সার্বভৌম সভারেন, ইনি কাকে রিপ্রেজেন্ট করেন? তো আমি আগেই বলেছি যে তিনি আমাদের প্রত্যেকের আলাদা 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 বিভিন্ন 130 কোটি দেশের 130 কোটি আলাদা আলাদা ব্যক্তির আলাদা আলাদা ব্যক্তিসত্তা আছে। হবসের ধারণা অনুযায়ী কিন্তু তিনি কিন্তু এই ব্যক্তিসত্তাকে তিনি কিন্তু রিপ্রেজেন্ট করেন না। তিনি রিপ্রেজেন্ট করেন আমাদের প্রত্যেককে সমষ্টিগতভাবে একজন একটি ব্যক্তি ধরে, তাকে তাদের যে আহ একটা কমন একটা একটা মানে কিছু অধিকার বা কমন কিছু যে নিডস, সেই নিড গুলোকেই তিনি রিপ্রেজেন্ট করেন। একটা খুব সাধারণ এক্সাম্পল দিতে গেলে যেটা বলা যায় যে ধরুন বর্তমান ওয়েলফেয়ার স্টেটের প্রজা, মানে একটা ওয়েলফেয়ার স্টেটের একটা বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যে যাতে মানুষ অভুক্ত না থাকে। তো স্বাভাবিকভাবে আমাদের ভারতবর্ষে এখনো অব্দি পিডিএস সিস্টেম আছে, রেশন ব্যবস্থা আছে। বহু গরিব মানুষ সেখান থেকে গিয়ে, সাধারণ মানুষ হয়তো এখন আর ততখানি রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল নয়, কিন্তু 90 দশক পর্যন্ত অনেকেই ছিলেন, মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তরাও রেশন ব্যবস্থার উপরে নির্ভরশীল ছিলেন। এবং সেখান থেকে চাল ডাল তেল কেরোসিন ইত্যাদি, চিনি ইত্যাদি এরকম কিছু কিছু জিনিস তারা গ্রহণ করতেন। তো এখন আমরা বর্তমান বর্তমান চিন্তা ভাবনা, বর্তমান যে গণতান্ত্রিক পরিসরে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমাদেরকে বলতে হবে যে আপনাকে এক 1 কেজি চাল দেওয়া হলো বা 5 কেজি চাল দেওয়া হলো, এবার সেই চালটা আপনি পোলাও করবেন, না সেই চালটা আপনি সেদ্ধ করে খাবেন, নাকি অন্য কিছু করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হবস বলবেন যে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আপনাকে 5 কেজি চাল আপনার জন্য সুনিশ্চিত করা। আর সেই চালটা নিয়ে আপনি কি করবেন সেটা সম্পূর্ণভাবে আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আপনি এটা চাইতে পারবেন না গিয়ে
যে না, এই চালটা আমার, এই সেদ্ধ চাল পছন্দ হচ্ছে না, তাই আমাকে আতপ চাল দিতে হবে, বা আমার আতপ চাল চাই না, আমাকে বাসমতি চাল দিতে হবে, সেটা আপনি করতে পারেন না। কারণ আপনি সেই অধিকারটা কিন্তু রাষ্ট্রের হাতেই তুলে দিয়েছেন, লেভিয়াথানের সার্বভৌমের হাতেই তুলে দিয়েছেন। তাই আপনার আর নতুন করে কোনো কিছু চাওয়ার অধিকার কিন্তু নেই। তো এটা হচ্ছে কমন গুড, দ্য কনসেপশন অফ কমন গুড, যে কিছু কিছু জিনিস আছে যেটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা, যেটা আপনার ফিজিক্যাল সিকিউরিটি। সেই জিনিসটা হচ্ছে, সেইটুকু সুনিশ্চিত করাটাই হচ্ছে রাষ্ট্রের কাজ। এখন তার মানে কি আহ, আহ, আইনের, এই যে আইনের অনুশাসনের কথা বলছি, না আইনের অনুশাসনে কি আর কোনো রোল নেই? ডেফিনেটলি আছে। কারণ হবস বলছেন যে আহ সার্বভৌম একাধারে যেরকম উম, পরম প্রতিপত্তিশীল, এবং এখানে তিনি একটা বাইবেলের একটা গল্পকে টেনে আনছেন, যে ডেভিড এবং উরায়ার গল্প, ওল্ড টেস্টামেন্টের। ডেভিড যিনি রাজা ছিলেন, তিনি উরায়ের স্ত্রীকে বিয়ে করতে চান, কিন্তু উরায়ের স্ত্রী বেথশেবা, তিনি অলরেডি বিবাহিতা, কাজেই রাজা তো তাকে চাইলেও বিবাহ করতে পারবেন না। কাজেই রাজা কি করলেন না, রাজা উরায়াকে হত্যা করলেন। হত্যা করার পরে তার বিধবাকে নিজের রানী হিসাবে স্বীকার করলেন। এখন আমাদের বর্তমান মূল্যবোধ অনুযায়ী আমরা বলবো যে না, এটা তো অন্যায়। হবস বলছেন যে এটা হয়তো ঈশ্বরের চোখে অন্যায় হতে পারে, কিন্তু রাজার এই যে কাজ, এটা কিন্তু আহ নৈতিকভাবে বা অন্য কোনো ভাবে এটা অন্যায় নয়। কারণ তিনি যেহেতু সার্বভৌম, তিনি যেটা চাইবেন তিনি সেটাই করবেন। এবং এটা অবভিয়াসলি এটা পারভার্স এক্সাম্পল যেটা হবস টানছেন, এটা একটা এক্সট্রিম এক্সাম্পল যেটা হবস যেটা উল্লেখ করছেন, কিন্তু এটা একটা, তিনি লেভিয়াথানে এই গল্পটির উল্লেখ করছেন তার পয়েন্টটাকে জাস্টিফাই করার জন্য। বলছেন যে এবং সার্বভৌমের ক্ষমতা বা প্রতিপত্তির দৌড় কতটা, সেটাকে পরিলক্ষিত মানে সেটাকে বোঝানোর জন্য তিনি এই গল্পটির অবতারণা করছেন। তো কাজেই আহ স্বাভাবিকভাবেই ধরুন সার্বভৌম ভৌম যেটা চাইছেন, এবং মানুষ হয়তো অন্য কিছু চাইছে, তো তাহলে সেক্ষেত্রে তাহলে একটা ইম্পাস সৃষ্টি হবে, একটা নৈরাজ্য সৃষ্টি হবে। তো সেই জায়গাটার তাহলে আহ আমরা কিভাবে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসবো? তো হবস বলতে চাইছেন যে আহ হবস একটা অত্যন্ত নেতিবাচক উত্তর দিচ্ছেন। তিনি বলছেন যে আহ আপনি যখন আপনার অধিকারটা তুলে দিয়েছেন তার হাতে, তো তখন এখান থেকে আপনার যদি একদম কিছু মৌলিক অধিকার যদি মানে আহ, লঙ্ঘিত না হয়, তাহলে সেই জায়গাটা থেকে আপনার বেরিয়ে আসার খুব একটা কিছু জায়গা সেখানে নেই। এখন আহ বর্তমান পরিস্থিতিতে আমরা কি চাই না, আমরা চাই যে আমরা যেটা বুঝি যে সার্বভৌম বা রাষ্ট্র, তার তিনি সেটা একটি নির্বাচিত সরকার, রাষ্ট্রের প্রতিভূ হিসেবে কাজ করে, এবং সেই সরকারের জনগণের প্রতি একটা দায়বদ্ধতা আছে। আমরা দেখেছি যে এই 1 বছরেরও বেশি চলা যে আহ কৃষক আন্দোলন, সেই কৃষক আন্দোলনের ফলে আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার, তারা আহ এই উইন্টার সেশনের শুরুতে তারা তিনটে যে কৃষি আইন তারা এনেছিলেন, সেই তিনটে আইন তারা রদ করতে বাধ্য হয়েছে। তো এইটা হচ্ছে বর্তমান যেটাকে আমরা বলি প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের একটা উদাহরণ। হবস কিন্তু ইজ vehemently opposed to this kind of popular sovereignty। কারণ তিনি এটাই বলছেন যে সাধারণ মানুষ তো তাদের অধিকারটা অলরেডি তুলেই দিয়েছে সার্বভৌমের হাতে, তাহলে তারপরে তাদের নতুন করে আর কি চাওয়ার থাকতে পারে? তো উম, আহ, উম, যেটা তাদের যেটা মূল উদ্দেশ্য হওয়া উচিত, সেটা হচ্ছে যে সমাজে যাতে আহ আহ, শান্তি থাকে, সমাজে যাতে একটা আহ অশান্তি সৃষ্টি, বাতাবরণ সৃষ্টি না হয়, সেটুকু যদি থাকে তাহলে মানে মানুষের খুশি খুশি হওয়া চলবে। একটা কন্টেম্পোরারি এক্সাম্পল দিতে গেলে
অর্থাৎ হবস বলছেন যে একজন রেশনাল ব্যক্তি, তাকে অনেকটা ইন্স্যুরেন্সের এজেন্টের মতো ভাবতে হবে। অর্থাৎ আপনি যদি প্রাইড এবং অনার, যেটা আমি শুরুতে বলেছিলাম, যে আপনি যদি প্রাইড বা অনার বা অন্য কোনো ধরনের আবেগতাড়িত হয়ে পড়েন, তাহলে কিন্তু আপনি যেটা করবেন যে আপনি আপনার ফিজিক্যাল সিকিউরিটি থেকে আপনার নিজের সম্মান বা ব্যক্তি সম্মান বা জাতিগত সম্মান, এইগুলো বেশি গুরুত্ব দিয়ে দেখবেন, এবং সেগুলোকে আপহোল্ড করার জন্য আপনি চাইলে আপনি আপনার নিজের জীবন পর্যন্ত দিয়ে দেবেন। তো হবস বলছেন যে এটা হচ্ছে একটা সাব অপটিমাল আউটকাম। এটা যদি হয়, তো তাহলে তো মানুষের যে সাধারণ বুদ্ধি, ধরতে হবে যে সেই সাধারণ বুদ্ধিটাই বিলুপ্ত হয়ে গেছে। ঠিক আছে? তো কাজে তিনি এইটার এগেনস্টে তিনি বলছেন যে একজন কন্টেম্পোরারি এক্সাম্পল দিতে গেলে একজন ইন্স্যুরেন্স এজেন্টের মতো ভাবুন, যে আপনি একটা টার্ম ইন্স্যুরেন্স কিনেছেন, তার জন্য কিছু হাজার টাকা করে আপনি প্রিমিয়াম দেন। আপনি একজন আপনি আইন মেনে চলেন, আপনি অত্যন্ত সাবধানে চলেন, আপনি আহ কোনো রকম সাথে পাচে থাকেন না, সো অন অ্যান্ড সো ফোর্থ। এবং আপনি প্রত্যেকটা পদক্ষেপ অত্যন্ত যুক্তি সহকারে, বুদ্ধি সহকারে বিবেচনার মাধ্যমে আপনি সেই পদক্ষেপগুলি নেন। অর্থাৎ এক ধরনের রেশনাল ইনসেনটিভ আছে আপনার প্রত্যেকটি কাজের পেছনে। তো বর্তমান যে পাশ্চাত্য দেশগুলি আছে, সেই পাশ্চাত্য দেশগুলিতে আমরা দেখি যে এই যে আজকে, এই যে ধরুন আহ এশিয়ার বিভিন্ন দেশে, আফ্রিকার বিভিন্ন দেশে বা মিডল ইস্টে, যে এই যে গ্রুপ অনারের যে প্রচলন আছে, এই জিনিসটা কিন্তু পাশ্চাত্য দেশে কিন্তু এই এই জিনিসটা পাশ্চাত্য সমাজে এই জিনিসটা কিন্তু খুব একটা প্রচলন নেই। এবং টমাস হবসকে আপনি এইটার একটা প্রিকার্সর হিসেবে ধরতে পারেন। অর্থাৎ ধরুন একজন ব্যক্তি, আপনি একটা এক্সট্রিম এক্সাম্পল নিন, যে ধরুন September 11, 2001, যে হাইজ্যাকাররা এই প্লেন গুলিকে হাইজ্যাক করলেন এবং তারা জানেন যে তারা মারা যাবে, কিন্তু তা সত্ত্বেও একটা পলিটিক্যাল গোলের জন্য, তাদের মতে সেই পলিটিক্যাল গোলটা জাস্টিফাইড, তারা এই প্লেনগুলিকে হাইজ্যাক করে স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন। এটা কেন করলেন? এটা নিশ্চয়ই তাদের কোনো একটা কারণে আবেগতাড়িত হয়ে বা কোনো একটা রাজনৈতিক উদ্দেশ্যেই তারা করলেন। এবং তাতে আলটিমেটলি তারা হবসের যেটা বেসিক ডিকটাম, যে সেলফ প্রিজার্ভেশন, সেই সেলফ প্রিজার্ভেশনটাকে তারা ভায়োলেট করলেন। এটা কিন্তু আপনি পাশ্চাত্য সমাজে চট করে কিন্তু এটা আপনি দেখতে পাবেন না এই ধরনের, কারণ সেখানে কিন্তু এই যে রেশনাল একটা ইনসেন্টিভাইজেশন অফ দ্য স্টেপস, অফ এভরি স্টেপ, সেটাকে কিন্তু অনেকটাই প্রাতিষ্ঠানিকভাবে সেটা কিন্তু আমরা অ্যাকসেপ্টেড। তো কাজেই এখন আহ আমাদেরকে যদি মানে ধরতে হয় যে তাহলে সেক্ষেত্রে কি করণীয়, যদি যদি কি কি করণীয়, আহ সেটা হচ্ছে যে লেভিয়াথান যদি এমন কিছু করেন যেটাতে আমার জীবন বা আমার শান্তি বা আমার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, তাহলে আমি সেটাকে রেজিস্ট করতে পারি। তো তাহলে এই যে এই যে রাষ্ট্র বা এই যে সার্বভৌমত্বর যে অবতারণা হলো, আমি এবার শেষের দিকে আসছি, সেটাতে হচ্ছে যে হবসের প্রাসঙ্গিকতা কোথায়। এখন যদিও হবসকে বলা হয় থিওরিস্ট অফ অ্যাবসলিউটিজম, হবস কিন্তু এক ধরনের রিপাবলিকান লিবার্টি, আইরনিক্যালি তিনি অ্যারিস্টটলের ধারণা, যে প্রজাতান্ত্রিক ধারণা ছিল বা এথেন্সের যে প্রজাতান্ত্রিক আহ চিন্তা ভাবনা ছিল, সেইগুলির তিনি বিরোধী ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু তার ধারণাতে কিছুটা হয়তো তার আহ, মানে আনউইটিংলি হতে পারে, যে তিনি এক ধরনের পলিটিক্যাল লিবার্টি বা এক ধরনের রাজনৈতিক স্বাধীনতা তিনি সূচনা করলেন। কেন না, প্রথমবার আমরা দেখতে পাচ্ছি যে হবস কেন অ্যারিস্টটলকে ক্রিটিসাইজ করছেন। কারণ অ্যারিস্টটলকে তিনি ক্রিটিসাইজ করছেন এই বলে যে
প্রাচীন এথেন্সে কিন্তু মানুষের কোনো মানুষের প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে, তাকে আহ রাজনীতিতে অংশগ্রহণ করতে হতো। ইট ওয়াজ আ ফর্ম অফ ডাইরেক্ট ডেমোক্রেসি ইন এথেন্স। অর্থাৎ সেই অর্থে মানুষের কিন্তু রাজনীতিতে আমি অংশগ্রহণ করব না অ্যাজ আ প্রপার্টিড মেল, আই ডিড নট হ্যাভ দ্য লিবার্টি টু সে দিস। হবসের একটা নেগেটিভ লিবার্টি হলেও কিন্তু যদিও সেটা নেতিবাচক স্বাধীনতা হলেও কিন্তু হবস কিন্তু সেই জায়গাটা প্রথমবার সূচনা করছেন পাশ্চাত্য ধারণাতে, যেখানে তিনি বলছেন যে where the law is silent, যে বিষয়ে আইন কোনো বক্তব্য রাখছে না, সেখানে কিন্তু মানুষের চেতনার সম্পূর্ণ রাজনৈতিক স্বাধীনতা সেখানে রয়েছে। অর্থাৎ প্রথমবার আমরা দেখছি যে সেখানে একটা পাবলিক বনাম প্রাইভেট স্পিয়ারের একটা সূচনা সেইখানে হবসের ধারণার মাধ্যমে আমরা উঠে আসছি। যদিও তিনি সেটাকে এক্সপ্লিসিটলি বলছেন না, কিন্তু তিনি একটা স্কোপ রাখছেন যে আইন, যে যে বিষয়, এখন আইন তো সব বিষয়ে কথা বলতে পারে না। আপনি ভারতের সংবিধানের নিশ্চয়ই সমস্ত কিছু পাবেন না, কিন্তু তার মানে হচ্ছে যে হবসীয় ধারণা দিয়ে যদি আমরা সেটাকে বিচার করতে যাই, তাহলে আমরা বলবো যে না, যে জায়গাগুলিতে আইন নীরব, সেই জায়গাগুলিতে আমাদের আমরা আমাদের নিজস্ব চেতনা বা আমরা নিজস্ব সত্তা বা আমাদের নিজস্ব বুদ্ধিমত্তা ব্যবহার করে সেই জায়গাটাই, সেই জায়গাগুলিতে আমরা কিছু বক্তব্য বা আমরা কিছু আহ আহ, ধারণা আমরা সেখানে প্রকাশ করতে পারি। দ্বিতীয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটার জন্য হবস এখনো প্রাসঙ্গিক, সেটা হচ্ছে তিনি বলছেন যে, তিনি বলতে চাইছেন যে মানুষের অধিকার, এই অধিকার দায়িত্বর থেকে অধিকার বড়। অর্থাৎ দায়িত্ব, রাষ্ট্রের প্রতি আপনার দায়িত্ব আছে ডেফিনেটলি, কিন্তু তার থেকেও বড় হচ্ছে যে আপনার যে মৌলিক অধিকারগুলি আছে, সেগুলি আইনি প্রক্রিয়া ছাড়া সেগুলি থেকে আপনাকে বঞ্চিত করা যাবে না। তৃতীয়ত তিনি যেটা বলতে চাইছেন যে সার্বভৌমের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যে আইন বা আইনের অনুশাসন সমাজের একদম শেষ ব্যক্তিটি পর্যন্ত পৌঁছাবে, পৌঁছানোকে সুনিশ্চিত করতে হবে। তো এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা 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 জায়গা, যে এটা আজকে আমরা, যেটাকে আমরা সোশ্যাল জাস্টিস যেটাকে আমরা বলছি এখন। এবং তিনি বারবারই আমাদেরকে সতর্ক করছেন, লাস্টলি তিনি বারবারই আমাদেরকে সতর্ক করছেন যে আহ এই যে প্রাইড বা ভেন গ্লোরিয়াস একটা অ্যাটিটিউড, হবসের টার্মটা ইউজ করলে তিনি বলছেন যে এইগুলো কিন্তু আহ মানুষকে ইররেশনাল করে তোলে। এবং পাশ্চাত্য ইতিহাসে আমরা দেখছি, আপনারা যদি খেয়াল রাখতে পারেন যে কয়েক সপ্তাহ আগেই একটি ফিল্ম রিলিজ করেছিল, দ্য লাস্ট ডুয়েল। তো রিডলি স্কটের ফিল্ম, সেটা পঞ্চদশ শতাব্দীতে ফ্রান্সের একটি ডুয়েল, যেটা ফ্রান্সের মিডিয়েভাল পিরিয়ডের লাস্ট ডুয়েল ছিল, সেই ডুয়েলটে নিয়ে এই সিনেমাটা তৈরি হয়েছিল। এবং সেখানে দেখানো হয়েছিল যে দুই ব্যক্তি, একজনের স্ত্রী সম্পর্কে আর একজন একটি কোনো কুমন্তব্য করে থাকবেন বা কিছু। তো আহ যার স্ত্রী, তিনি সেই অপর ব্যক্তিটিকে চ্যালেঞ্জ করেন একটা ডুয়েলে, এবং আলটিমেটলি সেই ডুয়েলটা কি করে ফয়সালা, এই নিয়ে হচ্ছে গল্প। এটা একটি ঐতিহাসিক ঐতিহাসিক সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি বানানো হয়েছিল এই ছবিটি। তো আমার এই যে কেন আমি এই ছবিটির কথাটা, প্রসঙ্গটা অবতারণা করলাম, কারণ আমি বলতে চাইছি যে ফ্রান্সের এই যে ডুয়েলটি, এই ডুয়েলটি কিন্তু কেবলমাত্র দুজন ব্যক্তির মধ্যেই এই ডুয়েলটি আহ মানে আহ, হয়েছিল। এবং এটা তাদের দুজনের মধ্যে ব্যক্তিগত কারণে হয়েছিল। তো তাতে কিন্তু সমাজ ক্ষতিগ্রস্ত হয়। বা পরবর্তীকালে আমেরিকাতে আমরা আর্লি 19th সেঞ্চুরিতে আমরা দেখি যে ভাইস প্রেসিডেন্ট অ্যারন বার ভার্সেস আলেকজান্ডার হ্যামিল্টনের মধ্যে যে ডুয়েল হয়েছিল, সেটাও কিন্তু তাদের দুজনের মধ্যে ব্যক্তিগত বিবাদের কারণে হয়েছিল। সেখানে কিন্তু তার কোনো আহ, বৃহত্তর সামাজিক পারিপার্শ্বিক বা প্রসঙ্গ সেখানে ছিল না।
তো কাজেই হবস বারে বারেই বলছেন যে একটা একটা সমাজকে যদি এগিয়ে যেতে হয়, তাহলে সমাজের মধ্যে এই ধরনের ইরেশনাল অ্যাটিটিউড, অর্থাৎ কেবলমাত্র বাহ্যিক যে একটা গ্রুপ অনার বা একটা ভেনগ্লোরিয়াস অ্যাটিটিউড, যেটা এখনো পৃথিবীর বহু অংশে রয়েছে এবং ভারতবর্ষেও রয়েছে, যেখানে একটা আমরা দেখছি যে যেখানে একটা আহ গ্রুপ, পারিবারিক একটা গ্রুপ অনার বা গ্রুপ রাইটস, কোনো কোনো বিশেষ কোনো সম্প্রদায় তাদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু তিনি বারে বারে আমাদেরকে সাবধান করেছিলেন। কারণ বলেছিলেন যে যদি এরকম যদি এইটা হয় যে যে আহ, মানে সমষ্টিগতভাবে আমরা একে অপরের অধিকার লঙ্ঘন করি, তাহলে কিন্তু সেখানে আহ সার্বভৌমত্বও থাকবে না, এবং সেখানে কিন্তু আবার একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হবে। এবং আহ আমার মতে আহ, এই গুলি হচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে, বর্তমান সামাজিক পরিস্থিতি দাঁড়িয়ে হবসের প্রাসঙ্গিকতা। এই বলে আমি আজকের বক্তব্য শেষ করলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। ধন্যবাদ স্যার। সুরজিৎ সর্দার প্রশ্ন করেছে, হবসের রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে কি ধারণা দিয়েছেন? হ্যাঁ তো হবসের রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে হবস যেটা বলতে চাইছেন যে যে রাষ্ট্র, সেটাই আমি বলছিলাম যে হবসের যে রাষ্ট্রতত্ত্ব সেটাকে তিনি কিন্তু মানে রাষ্ট্রের সাথে সার্বভৌমের একটা ওভারল্যাপ রয়েছে, দুটি কিন্তু সম্পূর্ণভাবে এক না। এবং সার্বভৌমকে তিনি বলছেন যে তিনি হচ্ছে যে রাষ্ট্রের যে মূল দায়িত্বগুলি আছে সেগুলিকে সার্বভৌম সেগুলিকে আহ এক্সিকিউট করবেন। সো ইট ইজ লাইক অ্যান এক্সিকিউটিভ বডি অফ দি স্টেট। এবং যেটা বললাম যে এই যে সার্বভৌমের ধারণা, এই সার্বভৌমের ধারণা তিনি কিন্তু বারে বারেই বলছেন যে এই সার্বভৌমের ধারণা কিন্তু এইটা নয় যে সার্বভৌম হচ্ছে আমাদের প্রত্যেকের আলাদা আলাদা আহ বা স্বাধীন ব্যক্তিসত্তার একজন প্রতিভূ হিসেবে তিনি কাজ করছেন, তা কিন্তু নয়। আমরা আমাদের ব্যক্তি স্বাধীনতাগুলি ইনক্লুডিং চিন্তা স্বাধীনতাও কিন্তু আমরা তুলে দিচ্ছি তার হাতে। তো এই দিস ইজ এন বডি অফ এন আর্টিফিশিয়াল পার্সন, সেই কারণেই আমি ওই সিইওর এক্সাম্পলটা টানলাম। আচ্ছা, পরের প্রশ্ন মৃণাল কান্তি বিশ্বাস করেছেন, হবসকে বস্তুবাদী দর্শনের প্রবক্তা বলে গণ্য করা হয়, এই বিষয়টি যদি আলোচনা করতেন। হ্যাঁ, তো যদিও সেটা বস্তুবাদী, এখন সেটা একটা দিস ইজ এসেনশিয়ালি অন্টোলজিক্যাল, মানে কোয়েশ্চেন অফ অন্টোলজি অফ হবস, সেটা আজকে আলোচনার মূল প্রতিপাদ্য ছিল না। আমি রাজনৈতিক দিক থেকে ব্যাপারটাকে দেখার চেষ্টা করছিলাম। তো এনিওয়ে, আহ যেটা বক্তব্য সেটা হচ্ছে যে যে লেভিয়াথানের শুরুতেই কিন্তু হবস একটা এক্সাম্পল দিচ্ছে, সেটা হচ্ছে একটা ঘড়ির এক্সাম্পল দিচ্ছেন। ঠিক আছে, অর্থাৎ তিনি বলছেন যে যদি রাষ্ট্রকে যদি সঠিকভাবে কাজ করতে হয়, তাহলে ঘড়ি একটা ক্লক ওয়ার্কের মতো কাজ করতে হবে। এখন একটা ঘড়ি কিভাবে কাজ করবে, ঘড়ি কিভাবে কাজ করে সেটা তো যে ঘড়ি বানাচ্ছে সে ছাড়া আর কেউ জানে না। অর্থাৎ আমাকে তাহলে ঘড়িটা খুলে দেখতে হবে তার বিভিন্ন যন্ত্রাংশগুলি কিভাবে একে অপরের সঙ্গে লেগে থেকে কিভাবে কাজ করছে, এবং পরবর্তীকালে সেই ঘড়িটাকে আমাকে একসাথে একভাবে মানে আবার আই হ্যাভ টু ব্রিং ইট পুট ইট টুগেদার। এখন আহ বস্তুবাদী দর্শন বলতে তাহলে আমরা কি বোঝাচ্ছি? বস্তুবাদী দর্শন বলতে হবস বলতে চাইছেন যে তিনি রাজনীতিটাকেও কিন্তু তিনি ন্যাচারাল ল এর মাধ্যমে, লজ অফ নেচারের মাধ্যমে কিন্তু তিনি কিন্তু এটাকে বর্ণনা করতে চাইছেন। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে যেরকম লজ অফ নেচার আর বেসিক্যালি ইনভায়োলেবল, ঠিক আছে, যে ফিজিক্সের কিছু ল আছে, বলটাকে আপনি ওপর থেকে ছেড়ে দিলে বলটা নিচেই পড়বে। তো হবসের কিন্তু লেখার মধ্যে কিন্তু এই যে তিনি চেয়েছিলেন, হি ওয়ান্টেড আ সায়েন্স অফ পলিটিক্স, ঠিক আছে,
যে পলিটিক্সকেও কিন্তু সায়েন্টিফিক্যালি কিভাবে অ্যানালাইজ করা যায়, সেটাকে একটা বস্তুবাদী চিন্তা ভাবনা, লজ অফ নেচার, এবং তিনি চেয়েছিলেন যে হ্যাঁ ঠিক আছে, মানে যদি লজ অফ ফিজিক্স কে দিয়ে যদি কিছু এরকম কিছু ইনভ্যালুয়েবল লজ অফ পলিটিক্স কেও যদি সূচনা করা যায়, হ্যাঁ, তো আহ তাহলে কি হবে, সেটা সাধারণ মানুষের পক্ষে সেটা সর্বজন গ্রাহ্য হবে, এবং সেটা সবাই বুঝতে পারবে। এবং বেসিক্যালি এইগুলোকে তিনি থিওরেমস অফ রিজন বলে আখ্যা দিয়েছেন। পরের প্রশ্ন সঞ্জয় মাহাতো, হবস কি ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী ছিলেন? হ্যাঁ, সেটা তো ডেফিনেটলি, কারণ মানে ব্যক্তি স্বাধীনতা বলতে আমরা যে মানে এই কমপ্লিকেশনটাকেই আমি হাইলাইট করার চেষ্টা করছিলাম, যে সাধারণভাবে যে জিনিসগুলোকে আমরা যে ব্যক্তি স্বাধীনতা বলতে যে জিনিসগুলো বুঝি, অর্থাৎ আহ আহ আমার বিরোধী যিনি ক্ষমতায় আছেন তাকে আমি তার বিরোধী হতেই পারি, এই জিনিসগুলোকে আমরা এখন উই টেক ইট ফর গ্রান্টেড, কারণ আমরা এক ধরনের গণতন্ত্রে বাস করি। তো হবস তো সেই গণতন্ত্রের তিনি তো হি ইজ নট এ থিওরিস্ট অফ ডেমোক্রেসি, ঠিক আছে? তো হবস ইজ টকিং অ্যাবাউট অ্যাবসলিউটিজম, এবং নিশ্চয়ই সেই দিক থেকে তিনি সাধারণভাবে আপাত দৃষ্টিতে দেখতে গেলে তিনি তিনি ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী। কিন্তু তার মানে এই নয় যে ব্যক্তির স্বাধীনতা নেই। আমি সেই জায়গাটাই তুলে ধরার চেষ্টা করছিলাম, যে এই যে তিনি যে বলছেন যে আইনের প্রত্যেক ব্যক্তির আইনি প্রতিকার পাওয়ার অধিকার আছে, এটা একটা র্যাডিক্যাল ধারণা 17th সেঞ্চুরিতে। ইকুয়ালিটি অফ জাস্টিস অ্যাক্রস সোশ্যাল, অল দি সোশ্যাল ক্লাসেস। তো এটা তার মানে কাজেই এটার কোনো এক সরলীকৃত কোনো উত্তর হয় না যে হ্যাঁ ঠিক আছে তিনি সম্পূর্ণভাবে ব্যক্তি স্বাধীনতার বিপন্থী ছিলেন। তিনি এটাও বলছেন যে হ্যাঁ ঠিক আছে, যে প্রাইভেট স্পিয়ারে প্রত্যেক ব্যক্তির কিছু স্বাধীনতা আছে, যেখানে পাবলিক ল ইজ সাইলেন্ট, সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে আমাদের ভারতবর্ষের ল্যান্ডমার্ক জাজমেন্ট আছে কেএস পুট্টুস্বামী, যেখানে আমাদের রাইট টু প্রাইভেসি হ্যাজ বিন মেড আ কনস্টিটিউশনাল রাইট। এই পুট্টুস্বামী জাজমেন্টের আগে তো আমাদের রাইট টু প্রাইভেসি ছিল না, অর্থাৎ আমি আমার ব্যক্তিগত পরিসরে কি করছি, কি খাচ্ছি, কার সাথে কথা বলছি, কি করছি, সেটা রাষ্ট্রের সেটা নিয়ে কেন মাথা ঘামাতে যাবে, ঠিক আছে? তো আহ, আহ, সেই জায়গাটা তো হবস নিশ্চয়ই সেই জায়গাটাতে রেখেছেন, কিন্তু হ্যাঁ, ইন টার্মস অফ পাবলিক অ্যাফেয়ার্স আপনার রাষ্ট্রের কাজকর্ম, মানে আপনি আপনার অধিকার তুলে দিয়েছেন রাষ্ট্রের হাতে, আপনাকে নিরাপত্তা সুনিশ্চিত করার বিনিময়ে। রাষ্ট্র যদি চায় যে যুদ্ধে যেতে, আপনি এটা বলতে পারবেন না যে কেন যুদ্ধ করছো, আমি যুদ্ধে যেতে চাই না, আপনাকে যেতে হবে। সেই অর্থে রাজনৈতিক রাজনৈতিক এবং সামাজিক কিছু অধিকার ডেফিনেটলি তিনি পরিপন্থী। ধন্যবাদ স্যার। আপাতত আর কোনো প্রশ্ন দেখা যাচ্ছে না। হুম হুম। অরিজিৎ চক্রবর্তী, আপনার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন এসেছে। স্যার, হবস ধর্ম সম্পর্কে কি ধারণা দিয়েছিলেন? ধর্ম সম্পর্কে এখন হ্যাঁ। হবসের যে মূলত মূলত যে ধারণাটা, সেটা কিন্তু তিনি বলতে চাইছেন যে আহ রাজনৈতিক আহ প্রথম কথা তিনি যেটা বলছেন যে রিলিজিয়াস বিলিফ ইজ ন্যাচারাল টু হিউম্যান, ঠিক আছে? তো এক ধরনের সিভিল রিলিজিয়নের কথা হবস বলছেন। এখন সাধারণভাবেই যে তিনি তো এটা বলছেন না যে যে আহ উম, তিনি বলতে চাই, তিনি এটা কখনোই বলছেন না যে মানুষের মানে ধর্মীয় স্বাধীনতা নেই, ঠিক আছে? কিন্তু ধর্মীয় স্বাধীনতাকে সার্বভৌম রেগুলেট করতে পারে। অর্থাৎ তিনি ফিরে যাচ্ছেন সেই জায়গাটাতেই, যেখানে অ্যাংলিকান চার্চ বনাম পিউরিটানদের মধ্যে যে বিরোধ, কি নিয়ে বিরোধ? হেনরি 8 সময় থেকে, অর্থাৎ তার 140 বছর আগে থেকে কিন্তু বিরোধটা স্টার্ট হয়েছে, যখন হেনরি 8 নিজেকে অ্যাংলিকান চার্চের হেড হিসেবেও এবং ক্যাথলিসিজমকে ইংল্যান্ড থেকে বিতাড়িত করেন। কেন করেন? না, সেখানে তার একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল। তিনি যদি নিজেকে একাধারে
প্রশাসনিক প্রধান এবং রাজনৈতিক এবং ধর্মীয় প্রধান হিসেবে বর্ণনা সাকসেসফুলি নিজেকে অ্যানয়েন্ট করতে পারেন, তাহলে তো সেখানে তাকে আর কেউ চ্যালেঞ্জ করবে না। তো হবস, স্বাভাবিকভাবে হবস যেটা চেয়েছিলেন, যে তিনি চেয়েছিলেন যে হ্যাঁ ঠিক আছে, যে ধর্মীয় স্বাধীনতা নিশ্চয়ই থাকবে মানুষের, কিন্তু সেই ধর্মীয় স্বাধীনতা কখনো অপরিমিত স্বাধীনতা হতে পারে না। সেটাকে একটা রেগুলেটেড থাকবে, সেটা একটা কোঅর্ডিনেটেড থাকবে। এবং অবশ্যই তিনি অ্যাংলিকান চার্চের পক্ষেই ছিলেন। ঠিক আছে, তো তিনি, কারণ তিনি দেখছেন যে এই যে অ্যাংলিকান চার্চ এবং আহ, মানে পিউরিটানদের মধ্যে স্ট্রাইফের ফলে, তাদের ডিফারেন্সেস এর ফলে যে গৃহযুদ্ধের সূত্রপাত, সেই জন্য তিনি বলছেন যে তার একটা হেটেরোডক্স এক ধরনের থিওলজি তিনি সৃষ্টি করছেন, যে মানুষের মধ্যে যে অ্যাংজাইটি, সেই অ্যাংজাইটি থেকে তাদেরকে মুক্তি দিতে পারে ধর্মীয় এক ধর্মীয় চেতনা। কিন্তু সেই ধর্মীয় চেতনাটা যেন বিভেদ সৃষ্টি না করে, সেই ধর্মীয় চেতনাটা শুড বি টাইটলি রেগুলেটেড। এটাই হবসের বক্তব্য। আচ্ছা, পরের প্রশ্ন করেছে এস.কে. সানজার আলী। হবস কি তার চুক্তি তত্ত্বে পুঁজিবাদকে সমর্থন করেন বা জানান? উম, যে সময়ের কথা, যে সময়ের, যে প্রসঙ্গ, যে যে সময়ে হবস লিখছেন, সেই সময় তো সেই অর্থে বর্তমান যে পুঁজিবাদ বলতে যেটা আমরা বুঝি, সেই পুঁজিবাদটা তো সেই সময় তো স্টার্ট হয়নি। তবে হ্যাঁ, হবস ওয়াজ ডেফিনেটলি এ ডিফেন্ডার অফ রাইট টু প্রপার্টি। কারণ আপনার যদি রাইট টু প্রপার্টি যদি না, আপনার যদি রাইট না থাকে, তো তাহলে তো সেই স্টেট অফ নেচারেই আপনি চলে গেলেন। তো কাজে আর্লি যে একদম সেই যে মানে সেই সময় থেকে 17th সেঞ্চুরি থেকে যে একটা এগ্রিকালচারাল ক্যাপিটালিজমের যে স্টার্ট হচ্ছে, হবস সেটা দেখেছেন। এবং সেটাও এই ট্যাক্সেশন রিলেটেড ইস্যুস ওয়াজ ওয়ান অফ দ্য মেজর রিজনস ফর দ্য রাইজ অফ সিভিল ওয়ার ইন ইংল্যান্ড। তো কাজেই হবস খুব ভালোভাবেই এটা বুঝে জানতেন যে হ্যাঁ ঠিক আছে, যে 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 কোনো নাগরিকেরই অবশ্যই তার ধারণাগুলি পরবর্তীকালে যখন জন লক যতখানি তার ডেভেলপ করেন, তিনি প্রাইমারিলি পুঁজিবাদ বা এই ব্যাপারগুলো নিয়ে তিনি ততখানি কনসার্ন ছিলেন না, বা রাইট টু প্রপার্টি নিয়ে, বাট ডেফিনেটলি ইট ফলস, হি ওয়াজ আ সাপোর্টার অফ রাইট টু প্রপার্টি। থ্যাংক ইউ স্যার। আপাতত আর কোনো প্রশ্ন নেই। স্যারকে অসংখ্য ধন্যবাদ, এবং সময়ের বাধ্যবাধকতার জন্য আর প্রশ্ন আমরা নিতে পারছি না। অসংখ্য ধন্যবাদ সকলকে যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। সকলকে ধন্যবাদ, এবং স্যারকেও ধন্যবাদ। একটি ঘোষণা আছে। ঘোষণাটি হলো, আজকে তৃতীয় আলোচনাটি হচ্ছে না, কারণ ম্যামের একটু প্রবলেম আছে, এবং আবহাওয়ার কারণে আজকের আলোচনাটি হচ্ছে না। আজকের আলোচনাটি হবে মঙ্গলবার 7 তারিখ সন্ধ্যা 7টায়। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি। ধন্যবাদ স্যার।